সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। মোহাম্মদ বিল্লাল হোসেন রাজধানী ঢাকার কলাবাগানের একজন ব্যবসায়ী। 2016 সালের 10 অক্টোবর তাকে গুম করা হয়। 32 দিন আয়নাঘরে থেকে তারপর ছাড়া পান। এখন তিনি গুমের শিকার পরিবারগুলোর পাশে থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী হয়ে কথা বলছেন হাসিনার নির্মম এই গুমকাণ্ডের বিরুদ্ধে। অনুষ্ঠানে আজকে তিনি আমাদের অতিথি। তার মুখ থেকেই শুনব কি ঘটেছিল সেই দিন, কেনই বা তাকে গুম হতে হলো। বিল্লাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ নিপু। হাসিনার নির্মম নিপীড়নের শিকার হওয়ার পর যিনি পিছপা হননি গণতান্ত্রিক আন্দোলন থেকে, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই সাহসী যোদ্ধা, তিনিও আজ আমাদের অতিথি। তার মুখ থেকে শুনতে চাই নিপীড়নের স্মৃতিমাখা দিনগুলোর কথা। সুলতান মাহমুদ নিপু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা বিল্লাল হোসেন ও নিপুর উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। সুলতান মাহমুদ নিপু, তার বাবার নাম আব্দুল কাদির ও মায়ের নাম নাজমা বেগম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি গ্রামে তাদের বাড়ি। নিপু স্থানীয় বেলদি দারুল হাদিস আলিয়া মাদ্রাসা থেকে যথাক্রমে দাখিল, আলিম ও ফাজিল পাশ করেন। বর্তমানে তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে MBA অধ্যয়নরত। পরিবার থেকেই জাতীয়তাবাদী রাজনীতির দীক্ষা নেন নিপু। তারপর জড়িয়ে পড়েন ছাত্র দলের রাজনীতিতে। সর্বশেষ তিনি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল রূপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। আওয়ামী সন্ত্রাস কবলিত জনপদ নারায়ণগঞ্জে যেসব ছাত্রনেতা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রগামী ছিলেন, তাদের মধ্যে সুলতান মাহমুদ নিপু অন্যতম। সর্বশেষ 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিপুর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব নারায়ণগঞ্জবাসীর মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করে। রাজপথে নিপুর আন্দোলন সংগ্রামের ইতিহাস যেমন উজ্জ্বল, তেমনি দীর্ঘ তার উপর চালানো আওয়ামী বর্বরতার নির্মম ইতিহাস। ফ্যাসিস্ট হাসিনা আমলে 77টি মামলায় 11 দফায় 600 দিন কারাভোগ করেন তিনি। 65 দিনের রিমান্ড আর অস্ত্র উদ্ধারের নামে তার উপর চালানো হয় নির্যাতনের স্টিম রোলার। ফ্যাসিবাদী মুক্তি লড়াইয়ে হাসিনার পুলিশ সুলতান মাহমুদ নিপুর জীবন বারবার করে দিয়েছে তছনছ। তবে প্রতিবারই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে আবারও সক্রিয় হন রাজপথে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে। মোহাম্মদ বেলাল হোসেনের জন্ম 1978 সালের চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবার নাম হাফিজ আহমেদ আর মায়ের নাম হামেলা খাতুন। বেলালের শৈশব ও কৈশোর চট্টগ্রামে কাটলেও বহু বছর আগে তিনি রাজধানী ঢাকায় চলে আসেন। বর্তমানে কলাবাগান এলাকায় স্থায়ী বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই বেলাল ছিলেন স্বাধীন প্রকৃতির। সে কারণে ব্যবস্থাপনায় MBA সম্পন্ন করে পেশা হিসেবে বেছে নেন ব্যবসা। 2016 সালের অক্টোবরে ব্যবসায়িক উদ্দেশ্যে কুষ্টিয়া যাওয়ার পথে রাজধানীর কল্যাণপুর থেকে তাকে অপহরণ করা হয়। এরপর বেশ কিছুদিন তার কোনো সন্ধান ছিল না। দীর্ঘ 32 দিন নিখোঁজ থাকার পর তাকে আদালতে সোপর্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিবেদন দুটি দেখলাম, এবার তাদের সঙ্গে ঘটে যাওয়া সেই সব দুঃসহ স্মৃতির কথা শুনবো। শুরুতেই যাচ্ছি বিল্লাল হোসেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি একজন ব্যবসায়ী, সাধারণ মানুষ, একেবারেই সাধারণ নাগরিক, রাজনীতির বাইরের মানুষ। শেখ হাসিনা সরকারের সময়ে আপনি কি এমন অপরাধ করেছিলেন বা কি এমন কাজ করেছিলেন যে কারণে আপনাকে আয়নাঘরে যেতে হলো? 10/10/2016 ইংরেজি তারিখ আপনার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে হঠাৎ করে আপনার একটা
আমি কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে ওখানে কল্যাণপুরে এসবি কাউন্টারের সামনে অবস্থান করছিলাম টিকিট কেটে। 10-12 জন লোক একটা আপনার মাইক্রো হাইস গাড়ি নিয়ে এসে মোটামুটি আমার সাথে আমার ভাইরা ছিল, জনসম্মুখে দিনের 12টা 20 অথবা 25 হচ্ছে দুপুরে আমাকে উঠাই নিয়ে গেল। উঠাই মাইক্রোতে উঠাই চোখ টোক বাইদে আপনার হ্যান্ডকাপ পরাইলো। 40-50 মিনিট পরে নিয়ে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে উপর একটা বিল্ডিংয়ে উপরে অথবা নিচে উঠালো। ওখানে নিয়ে উলঙ্গ করে সমস্ত কাপড় সাপড় খুলে রেখে দিল, চোখ বাঁধা অবস্থা, হাতে হ্যান্ডকাপ লাগালো, উলঙ্গ করে ফেললো, একদম উলঙ্গ করে ফেললো। সমস্ত কাপড় সাপড় নিয়ে গেল এবং একটা লুঙ্গি দিল। পরে অনেকক্ষণ পরে তো লুঙ্গিটা পরাই দিল। পরে আমরা জানতাম না যে আসলে এরা কারা, কে, কি জন্য নিয়ে আসলো। তো হঠাৎ মানে তখন চোখ বাঁধা, ওখানে আপনাকে অলওয়েজ টাইম চোখ বাঁধা থাকতে হবে। এবং ওরা এসে আপনার মানে একজন এসে বলল যে কোনো কিছু, ওই চোখ তো বাঁধা, বললো যে কোনো কিছু লাগলে হাতে এইভাবে হ্যান্ডকাপ আছে, এইভাবে আওয়াজ করতে হবে। তো আমরা তখন একটু বিতর্কিত মানে ভয় অবস্থায় যে তখন বাথরুমে যাব, তখন এইভাবে করলাম। একজন আসলো, এসে হাতের ভিতরে এরকম একটা লাঠি আছে, লাঠি ঢুকাই দিল। ওই লাঠি ধরে বাথরুমে গেলাম। বাথরুমে যাইয়ে 2-3 মিনিট সময় ওখান থেকে আবার বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে তখন আমাদের জীবন সঙ্গী ছিল একটা পানির বোতল। এই পানির বোতলটাই দিত আমাদের হাতে, এছাড়া আমাদের আর কিছুই ছিল না। এখানে অনেক কষ্টের জায়গা। ওখানে আপনার প্রতিটা খাঁচা এইভাবে রুম থাকে, মাঝখান দিয়ে গলির দোনো পাশে রুম। ওরা কিভাবে যে নির্যাতন করে, জুলুম করে। মানে ওই নিয়ে গেল আপনাকে পানির বোতল দিয়ে, কোথায় নিয়ে গেল? পানির বোতল দিয়ে ওই যে রুমের ভিতরে রেখে গেল, ছোট্ট একটা এরকম খাঁচার মতো রুম, এই চিকন একটা রুম। ওইভাবে রয়ে গেলাম। কখন দিন কখন রাত, আলো নাই, বাতাস নাই, মানুষ নাই, জন নাই, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। এবং একটা দিন মনে হয় যে আমাদের একটা বছরের মতো গেছে ওখানে। বুঝতে পারতেন, দেখতে পারতেন না, আমরা তখন না বুঝতে পারতাম। এবং রাত্রে আমরা যখন ঝিঝি পোকা ডাকতো, তখন তো কোনো এমনি দিনে রাত্রে ওখানে কোনো মানুষজন কাউকে আমরা দেখতাম না। শুধু যারা ডিউটি করতো, শুধু মাঝে মাঝে তাদের বুটের আওয়াজ শুনতাম যে কেউ না কেউ ডিউটিতে আসে, আমাদের ডিউটি করতেছে। কিন্তু ওই আপনার এই যখন আমাদের কোনো কিছু দরকার হতো, ওই বললাম না এই আওয়াজ এটা করতো। আর ওই লোকগুলো প্রতিটা খাঁচা নিয়ে ধরেন আজকে এই আছে, কালকে সে নাই, পরশুদিন এই আছে, এই নাই। মানে এই ক্রস ফায়ারের যে নাটকীয় যেটা, আপনি কি বুঝতে পেরেছিলেন আপনি কোথায় আছেন? হ্যাঁ, পরবর্তীতে আমরা জানলাম র্যাব একেছিলাম। তখন জানতে পারি নাই র্যাব একেছিলাম। শারীরিকভাবে নির্যাতন করেছে? হ্যাঁ, শারীরিকভাবে নির্যাতন মানে কি, ওরা ওই যে আমাদেরকে ধরেন খাবার যে দিত, এই খাবারটা নিচের থেকে দিত। খাবারে কি দিত না দিত, অল্প একটু সামান্য কিছু খাবার। তো ওইটা যদি টাইমলি না খান, ওই খাবারটা আপনার পচে যেত। আর একদিন আমি হঠাৎ করে আপনার অসুস্থ হয়ে যাই। তো আমি এই অসুস্থ হওয়ার পর আমি জীবিত নাকি মৃত, তখন আমি পরে দেখতেছি যে আমার এই পায়ের এ থেকে পর্যন্ত যে পশমগুলো আছে, ওরা মনে স্টেপলার বা কোনো কিছু দিয়ে এভাবে টান দিয়ে সব উঠাই ফেলছে। তা আমি তো জানি না। আমি অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরলো, হাত যাই ওখানে দেখি যে শুধু রক্ত আর রক্ত। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরছে, যেটা কি হলো আমার দেখেছে শুধু রক্ত। আপনাকে জিজ্ঞাসাবাদ করেছিল? হ্যাঁ, আমাকে আমার মেইন সমস্যা ছিল আমার একটা ব্যবসায়িক দ্বন্দ্ব। ওই তাদের কাছে কিছু আউটস্ট্যান্ডিং টাকা পয়সা নিয়ে গন্ডগোল হয়। এই গন্ডগোলের কারণে এই সূত্রপাতকে কেন্দ্র করে আমাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে গেছিল। আর ওইখানে মেজর সাজ্জাদ এবং শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শহীদুল বারী এবং আমার ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ জসিম, এই তাদের নেতৃত্বে যোগ সাহসে এই স্বৈরাচারী সরকারের আমলে। আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য কখন নিত? আমাকে জিজ্ঞাসাবাদের জন্য 2বার রুম থেকে বের করছিল, 2বার থেকে 3বার। 2বার থেকে 3বার বের করছিল। একবার বের করে অজু করাইলো, ওই যে তওবা করাইলো, শেষ ইচ্ছা কি। এটা কতদিন পর? এটা আপনি 10 থেকে 12 দিন পরে। 10 থেকে 12 দিন পরে একবার করে, আর আপনার 18 থেকে 20 দিন পরে একদিন করে। তো মানে তওবা পড়াতে বা ওযু করতে গিয়ে তখন কি বললো, কেন ওযু করাচ্ছে? হ্যাঁ, না বলতে হচ্ছে যে শেষ ইচ্ছা কি, লাশ কোথায় দেব। জিজ্ঞাসাবাদে কি জিজ্ঞাসা করলো? আমাকে জিজ্ঞাসাবাদ করতো যে মানে আপনার ইয়াতে রাজনীতির দিক থেকে ধরেন আমরা আমাদের পরিবার গুলো বিএনপি এবং জামাতের সাথে সম্পৃক্ততা, এই একটা প্ল্যাটফর্ম। আর একটা প্ল্যাটফর্ম হলো যে জিজ্ঞাসাবাদে যে জিনিসগুলো জিজ্ঞাসাবাদ করতো, ওই যাদের সাথে আমরা আউটস্ট্যান্ডিং টাকা পয়সা পাবো,
লেনদেন হবে, টাকা পয়সা পাবো, এই টাকা পয়সা চাওয়া যাবে না। 1,70,00,000 টাকা পাইতাম ওদের কাছে, তো এই টাকা পয়সা চাওয়া যাবে না। এবং ওইখানে বের হওয়ার আপনি কি বলেছেন চাওয়া যাবে না যখন? ওই টাকা পয়সাও চাওয়া যাবে না, এবং কোনো ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কোনো বক্তব্য, কোনো কিছু দিলে আমার ছোট ছোট দুটো মাসুম বাচ্চা আছে, বাচ্চাগুলো মেরে ফেলবে। তারপর আপনার অনেক কিছু, ওই মানে আসলে কি ওরা মানসিকভাবে এত যে টর্চার করে, আমরা পরে বলছিলাম যে আমাদেরকে কি মেরে টর্চার ফেলবেন। করেছে? আপনার সাথে যেই কাজগুলো হয়েছে সেগুলো একটু আমাদেরকে বলুন। আমাদের সাথে আমাদেরকে দুই দিনই জিজ্ঞেস করছে। সেটা সর্বোচ্চ টাইম হলো যে আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট। তখন কি কারা প্রশ্ন করেছে, কিভাবে চিনি নাই, প্রশ্ন কারা করেছে? নিয়ে গেছে রুম থেকে নিয়ে, আমরা তো খালি গায়ে লুঙ্গি পরা, তখন আমাদের ওই যে হাতে লাঠিটা দিয়ে দিছে, এই লাঠি ধরে ধরে আমরা গেছি, যাই ওখানে এক জায়গায় আমাদেরকে বসালো, এইভাবে চেয়ারে বসলাম, বিভিন্ন জনের প্রশ্ন করতেছে। কি প্রশ্ন করেছিল সেগুলো মনে আছে? হ্যাঁ, মানে প্রথম বিষয় হলো যে কুয়াকাটা ব্যবসায়িক বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করছিল। কি সেটা? যে আপনি, আমরা তো জানি না আপনার কুয়াকাটায় কি ব্যবসা। হ্যাঁ, আমরা আপনার কুয়াকাটা প্রজেক্টের যে ব্যবসা বাণিজ্য করেন, তারপরে সেই ব্যবসা বাণিজ্য আপনার এই যারা আছে এদের সাথে আপনার এই জিনিসগুলো, মানে কোন জিনিসগুলো? মানে ওদের সাথে যে আমাদের একটা লেনদেন ছিল, কি নিয়ে লেনদেন ছিল? ওরা আমাদের থেকে প্লট কিনছিল। আমাদের সাথে তো প্রশাসনের, র্যাব বলেন, ডিবি বলেন, এসবি, সিটিএসবি, ডিএবি, ডিজিএফআই, প্রশাসনের কারোর সাথে আমাদের সাথে কিন্তু কোনো গন্ডগোল নাই, কোনো বা বিভাজন নাই। আমাদের বিষয়গুলো হয়ে দাঁড়াইছে, ধরেন এই যাদের আমাদের যে কয়জনের নাম বললাম, এরা আমাদের থেকে, একজন হলো আমার ব্যবসায়িক পার্টনার, আর অন্যরা হলো যে আমাদের থেকে কুয়াকাটা থেকে প্লট পারচেস করছিল। তাদের একটা উদ্দেশ্য ছিল যে তারা কোম্পানিতে পার্টনার হিসাবে, বাকিরা পার্টনার হিসাবে আসবে এবং আমার পার্টনার ওদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করবে। এটাতে আমার দ্বিমত ছিল যে আমরা কাউকে কোনো কোম্পানিতে কোনো ব্যবসায়িক পার্টনার হিসাবে নেব না এবং কারোর সাথে এগুলোতে আমরা যাব না। আমার এই ব্যবসায়িক পার্টনার এদের সাথে একসাথে নিয়ে পরবর্তীতে আপনার এই স্টেপগুলো নেয় যে মানে প্রজেক্টটা নিয়ে যাবে। প্রজেক্ট নিতে গেলে ধরেন আমাকে তো জীবিত রাখা যাবে না, আমাকে হয়তো হত্যা করতে হবে, অথবা মেরে ফেলতে হবে, অথবা গুম করে ফেলতে হবে। মেইন এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এখান থেকে। আমরা আসলে 2 দিন বা 3 দিনের ঘটনা, যে ওখানে সকালটা কেমন ছিল, দুপুরটা কেমন হতো, বিকেলটা কেমন হতো, আমরা সেটা একটু জানতে চাচ্ছি। আমরা সকাল আপনি কখন হতো, দুপুর কখন হতো, আমরা তো কোনো সাউন্ড বা শব্দ, আমরা যেমন এই যে আমি মিডিয়াতে অনেকগুলো আয়নাগর দেখানো হয়েছে যে ফ্যান আছে, ভেন্টিলেটর আছে, আলো আছে। আমরা যেখানে ছিলাম ওগুলো কিছুই ছিল না, ফ্যান ছিল না, লাইট ছিল না, আলো ছিল না, বাতাস ছিল, কিছু ছিল না। শুধু একটা এগুলো এরকম খাসার মতো, কবরের মতো জায়গা, অন্ধকার, বিটকিটে অন্ধকার, ভিতরে কে আছে না আছে কিছু দেখা যায় না। আর এই হাত দুটো আপনার এইভাবে ওই যে উপরে মাঝে মধ্যে ঝুলে রাখে, ঝুলানোর পরে এখানে এই যে আমাদের এখানে এগুলো কাইটে যায়, কাইটে আপনার এই যে ট্যাপ 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 করে রক্ত পড়ে। আর এই যে মাথার যেটা বাঁধে, আপনার ওই গ্রামে ধানের বস্তা বাঁধছে কিনা দেখছেন কিনা, এইভাবে পাড়া দিয়ে এইভাবে টান দেওয়ার পরে যখন বাঁধে তখন আমরা আস্তে করে ঢেলে পড়ে যাই। এবং এই বাঁধা অবস্থায় আপনি কোন অবস্থায় এই চোখে হাত দিতেই পারবেন না। তো অনেক সময় এই আমাদের কি হয়েছে, এই মাংসর এখানে যে চুলগুলো আছে, এই চুলগুলো উঠে গেছিল, পরে যায় এখানে এইভাবে আপনার ছোট ছোট ফোকা, মানে ঘা হয়ে এই ধরনের পোকা পড়তো। এই পোকাগুলো অনেক সময় দেখতাম, এখন তো হাত তো বাঁধা, এখন এইভাবে করা লাগতো। এই পোকাগুলো অনেক সময় আমাদের গালের ভিতরে এইভাবে আসতো, এইভাবে আসি পড়তো, এইভাবে। মানে ওরা এখানে আমাদের কোনো কিছু রাখে নাই, এই জায়গাটা মাংস, এই চুল টুল কিছুই ছিল না। আমরা তো ধরেন বের হয়ে আসার পরে চোখে দেখতাম না। তারপরে হার্ট নষ্ট হয়ে গেছে, এই যে রিং পরানো, 2টা রিং পরাইছি। তারপরে আপনার আমাদের ওই যে আপনি যে সকাল দুপুর বিকালে যে প্ল্যাটফর্মটা বলছেন, ওরা এই খাবার যে কি দিত, এই খাবার খাইলে কখন যে সকাল, কখন যে দুপুর, কখন যে রাত, আমরা কিছু জানি না। আর আমরা ওইভাবে শুধু আমরা একটাই জিনিস আমাদের কাছে মেমোরিতে কাজ করতো, যখন জিজি পোকা ডাক দিত তখন আমরা বলতাম যে এখন গভীর রাত। তখন আমাদের আমরা মনে করতাম যে রাত। তখন আমরা চেষ্টা করতাম চোখের এটাকে এইভাবে, হাতটাকে এইভাবে দিয়ে মাঝে মধ্যে একটু দেখতাম যে কিছু দেখা যায় কিনা, কাউকে মানে দেখা যায় কিনা, পরিবেশটা কেমন, তখন একটু দেখতাম। কিন্তু ওখানে প্রথম সত্য হলো আপনি চোখে কোনো অবস্থায় হাত দিতে পারবেন না, আমাদের ওখানে আরেকটা সবচেয়ে আপনার হৃদয় বিদারক কষ্ট কি হলো কি, মানে একদিন আমি দেখি যে একদম একটা লোক একদম উলঙ্গ,
উলঙ্গ অবস্থায় সে ঘুরে হাঁটে বেড়াচ্ছে। আপনি দেখলেন কি করে? রাত্রে আমরা যখন যাই কিছু করি, রাত্রে যখন ওই যে জিজি পোকা ডাকে, ওইটাই আমাদের একটা প্ল্যাটফর্ম। ওই টাইমটাই আমরা একটু চোখের, এই যে চোখে যখন বাধা থাকে, এটাকে আমরা একটু হালকা একটু উপরে একটু উঠাই দিই, দেখি এটা এইভাবে দিই রাত্রে, একদম তখন গভীর রাত। তো দেখি একটা লোক আপনার উলঙ্গ অবস্থায় এই রুমের সামনে এসে দেখি যে ওর এত বড় বড় দাড়ি, এই হাতের নখগুলো অনেক বড় বড়, এবং তার কোনো চোখ বাঁধা নাই, তার চোখ বাঁধা নাই, তার কিছুই নেই। সে একদম এই প্রতিটা আমাদের যে রুম, এই মাঝখান দিয়ে গলি, আমার আমি ছিলাম এই কর্নারের রুমটা, এইভাবে 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 সমস্ত রুমগুলোতে লোক, প্রতিটা রুমের সামনে যায়, এইভাবে আপনার তাকাই থাকে, কিছুই বলতে পারে না, ভালো মন্দ মানে কোনো শব্দই বলে না, এইভাবে রুমের সামনে যায় দাঁড়াই থাকে। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দাঁড়ায় থাকে, আবার চলে যায় আর এক রুমের সামনে দাঁড়ায় থাকে। ওদের করে হাত করাও লাগানো নাই, ওদের কোনো চোখ বাঁধা নাই, ওদের কিছু নাই, শুধু ওদের দেখলাম যে চুল টুলগুলো অনেক বড় আর হাতের নখ টুক অনেক বড় হয়ে গেছে। ওই এই মানুষটা কে? এই মানুষগুলো ওখানেই আমাদের তাদেরকে কি রাতে ছেড়ে দিত? ওদেরকে এমন হতে পারে ওরা রাত দিনই ছাড়া থাকতো, কারণ ওদের তো মানসিক ভারসাম্য নাই, ওরা কোনো কিছু বলবে বা বলার সুযোগ বা যে ওরা কিছুই বলে না। আমাদের রুমের সামনে আসতো। এরকম কতজন ছিল? আমি এই জন্য প্রায় 6-7 জন দেখছি। বিল্লাল হোসেন, আপনার কাছ থেকে শুনবো আমরা। আমাদের সাথে সুলতান মোহাম্মদ নিপু আছেন, নিপুর কাছ থেকে একটু শুনে আসি। নিপু, আপনি তো ছাত্র দলের সাথে জড়িত, ছাত্র রাজনীতি করতেন, এখনো রাজনীতির সাথে জড়িত। আপনাকে কেন তুলে নিল, কারা তুলে নিল, কোথা থেকে তুলে নিল, তুলে নিয়ে কি করলো, সেই নির্যাতনগুলো কেমন ছিল? লাস্ট যে নির্বাচনের আগে আমাকে উত্তরা থেকে ডিবি পরিচয় আমাকে তুলে নেওয়া হয়। উত্তরা কোন জায়গায়? আপনি কি করছিলেন ওই জায়গায়? আমি উত্তরা ইয়েতে ছিলাম, এই বিএনপি একটা প্রোগ্রাম হয়েছিল, ওই সময় তৎকালীন ছাত্রদলের প্রেসিডেন্ট কাজী রনক ইসলাম শ্রাবণ, বর্তমান ছাত্রদলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি শ্যামল আলম সহকারে আমরা এক জায়গায় অবস্থান করতেছিলাম। ওই জায়গা থেকে আমাকে তুলে নেওয়া হয়, ওনাদেরকে রেখে আমাকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে তখন কটা বাজে? আনুমানিক 3:30 থেকে 4টা রাত? না না, বিকেল। ওই জায়গা থেকে আমাকে একটা গাড়িতে করে চোখ বেঁধে কোন জায়গায় নিয়ে যাওয়া হয় আমি সঠিক বলতে পারবো না, প্রায় 40 মিনিট বা 1 ঘন্টার পরে আমাকে গাড়ি থেকে নামানো হয়। নামিয়ে একটা বিল্ডিংয়ের 2 তলা বা 3 তলায় আমাকে ওঠানো হয়। তার পরবর্তীতে আমি জিজ্ঞেস করি যে এটা কোন জায়গা বা আমাকে কেন নিয়ে আসা হয়েছে। ওনারা আমাকে কোনো কিছু বলে না, জাস্ট প্রথম চোখ খুলে দিয়েছিল? না না, প্রথমে একটা রুমে নিয়ে রাখে। ওই রুমটাতে আগে থেকেই আমি আরও 3-4 জনের শব্দ পাই, ওদের পরিচয় জানার চেষ্টা করি, ওনারা আমার সাথে কথা বলে। এইভাবে প্রায় আধা ঘন্টা ওই জায়গায় থাকার পরে আমার ওই জায়গা থেকে আবার উঠানো হয়, উঠিয়ে একটা রুমে নিয়ে যাওয়া হয়। ওই সময় চোখ বাঁধা অবস্থা। আপনি কি দেখতে পেরেছিলেন কাউকে? না না, আমি ওই জায়গায় দেখতে পাই না। তাদের সাথে কথা হয়েছিল? আমি যারা ভিতরে ছিল ওই রুমের মধ্যে, ওদের সাথে কথা হয়েছিল। ওরা কি পরিচয় দিয়েছিল আপনাকে? ওরা ওই জায়গায় একজন লোক নারায়ণগঞ্জের সোনারগাঁ, উনি ওনার কথা বলেছিল। ওনার চোখ খোলা ছিল, উনি আমাকে দেখে চিনতে পেরেছে। ওই জায়গায় সবাই ভীতু সুস্থ ছিল। পরবর্তীতে আমাকে ওই রুমে নিয়ে যাওয়া হয়। আমাকে প্রশ্ন করে। কে প্রশ্ন করে? উনি ওনার পরিচয় দেয় না, আমাকে জাস্ট বলেছিল যে তোমার অস্ত্রগুলো কোথায়, আচ্ছা, আর তুমি এই ছাত্রদলের যেই প্রোগ্রামগুলো করো, গাড়ি টাড়ি পড়ো, সেই কোন কোন জায়গায় গাড়ি পড়ছে, কার নির্দেশে পড়তেছিল। আমার কাছ থেকে যে ফোন পাওয়া হয়েছিল, ওই ফোনের মধ্যে আমাদের বিএনপির কিছু সিনিয়র নেতাদের সাথে কথোপকথনের যেই চ্যাট লিস্টটা হোয়াটসঅ্যাপে, ওইটা ওরা দেখছিল, ওরা কোন জায়গায় আছে বা ওনাদের এই ঠিকানা দেওয়ার জন্য। অনেক কথা বলার পরে আমি বলি যে আসলে ওনাদের সাথে সবাই আত্মগোপনে, ওনারা কোথায় আছে আমি জানি না। একথা বলার পরেই আমার উপরে শুরু হয় শারীরিক নির্যাতন। শারীরিক নির্যাতনগুলো কি কি ছিল? নির্যাতনগুলো আমার হ্যান্ডকাপ পরানো ছিল, চোখ বাঁধা ছিল। পরবর্তীতে আমার হ্যান্ডকাপ
আর হ্যান্ডকাপের হাতের মধ্যে দিয়ে লাঠি দিয়ে, আর মানে এইভাবে একটা লাঠি দিয়ে এই পায়ের সাথে এই করে আমার শুয়ে দেওয়া হয়, পিঠের মধ্যে শুয়ে দেওয়া হয়। শুয়ে এভাবে শোয়ালে পাটা উপরের দিকে এইভাবে থাকে, গোল হয়ে যায় মানুষ। না হ্যাঁ হ্যাঁ গোল হয়ে যায়। পরবর্তীতে ওই পায়ের মধ্যে মানে উপর জুপরে অসংখ্য আঘাত করে, পায়ের তালুতে। পায়ের তালুতে আঘাত করে। তারপরে এমন 15-20টা বাড়ি দেওয়ার পরে আবার ওনারা আমাকে তুলে হ্যাঁ ওই জায়গায় লাঠির অবস্থায় গুল করে বসায়। এভাবে কতদিন রাখে? এভাবে আমাকে ওই জায়গায় রাখা হয়েছিল 3 দিন। পরবর্তীতে আমাকে লাস্ট 2 দিন ওই জায়গায় অতিবাহিত হয়। 3 দিন আমাকে আবার গাড়িতে উঠায়া ওই সময় অবরোধ চলতেছিল, বিএনপির ডাকা অবরোধ ছিল। 2000 না লাস্ট নির্বাচনে, হ্যাঁ নির্বাচন বিএনপি 24 সালের হ্যাঁ 28 অক্টোবরের পরে। 28 অক্টোবরের পরে অবরোধ চলতেছিল। মানে আপনাকে তুলে নেয় কত তারিখ? আমাকে তুলে নেওয়া হয় এই তারিখে, এই নভেম্বরের 3 তারিখে। পরবর্তীতে আমাকে আবার রাতে, যে আমি বলছিলাম যে একজন লোক আমাকে চিনতো, ওই যেই রুমে রাখতো, ওনার সাথে আবার কথা হয়েছে। কথা বলার শেষ মুহূর্তে অনেক রাত আমার চোখ খুলে দিয়েছিল। ওই যে নির্যাতন করার পরে মানে প্রশ্ন যে সময় করতো ওই সময় চোখ বাঁধা রাখতো, রুম থেকে যেরকম বার করা হতো। পরবর্তীতে আবার ওনাদের সাথে একটু কথা হয়, যারা যারা আমার রুমে ছিলাম কথা হইতে। আমাকে প্রায় রাত 2:30-3টার দিকে আবার নক করে যে সুলতান উঠো। লোক আসে, আবার 2জন যে গার্ড 2জন ওনারা আমার চোখ বাঁধে। যাওয়ার সময় পাশে ওই সময় আমি তো আগেই বলেছি আমি আগে যখন চোখ খুলে দিয়েছে তখন তো বুঝতে পেরেছেন কোথায়? হ্যাঁ কোথায় ছিলেন? কোথায় যে এটা বলতে পারতাম না, রুমটা মানে মানুষ দেখে বা মানুষের কথাবার্তা শুনে বুঝতে পারেননি? না, একজন আমাদের সোনারগাঁয়ের ছিল, কিন্তু বাকিরা ওরা যারা দায়িত্ব পালন করছে ওনারা বলে নাই। আর আমরা মানে মাইরের ভয়ে বা একটা মানুষ এই জায়গায় এই পরিস্থিতিতে মানে সাহসটা একটু কমে যায়। পরবর্তী আর এরেস্টের যে বিষয়টা, আমার এই অভিজ্ঞতা আগে অনেকবার এরেস্ট হয়েছিলাম। তারপরও যারা ছিল 3-4 জন, ওদের মধ্যে আমি একটু সাহসী ছিলাম। পরবর্তীতে আমাকে নেওয়ার সময় আমার সাথে যে লোকটা ছিল উনি আমাকে একদম সূরা ইয়াসিন পরে ফুটো দিয়ে ছিল। ওই সময় আমার একটু ভয় কাজে লাগে, মানে একটু ভয় করতেছিল। তার আগে মাঠটা যে শারীরিক নির্যাতনটা, ওইটার ব্যথা প্লাস আমার ভয়টা ওই সময় তেমন কাজ করতেছিল না। পরে যে সময় লোকটা আমাকে ধরে একদম কান্নাকাটি করতেছে, বাই করতেছে, দোয়াটা পরে আমাকে ফুটো দিয়ে যাচ্ছে, ওই সময় আমার ভিতরে একটু ভয় লাগতেছিল। এটা কি দ্বিতীয় দিন না তৃতীয় দিন? এটা আপনার তৃতীয় দিন। লাস্ট পরবর্তীতে আমি একটা গাড়ি আমাকে চোখ বেঁধে নেওয়া হয়, 2জন নিয়ে যাওয়া হয়, পরে একটা রুমে দাঁড় করা হয়। ওই জায়গা থেকে 7-8 জন লোকের একটা গ্রুপ আমাকে ধরে নিয়ে একটা মাইক্রোবাস বা হাইস যে কোনো একটা গাড়িতে ওঠায়। তো 10-15 মিনিট চলার পরে মানে রাস্তা একদম ফাঁকা, আমার একটা জায়গা নিয়ে দাঁড় করায়। শুধু গাড়ির সাউন্ড পাইতেছিলাম, তাও গাড়ি না, অবরোধ তো তেমন না, হয়তো 10-15 মিনিটে 2-3টা গাড়ি আমি শব্দ সাউন্ড পেয়েছি। আমাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করানো হয়। বলতেছে একজন সামনের সিটে বসা ছিল, বলতেছে যে সুলতান বলতো তোকে কোন জায়গায় নিয়ে আসছি। আমি বলতেছিলাম মানে একটু একদম নিঃশব্দ, তো একটু হাসি দিয়ে বলেছিলাম যে আমার চোখ বাঁধে, আমি কী করে বলবো। পরে আরেকজন বলতেছে এটা ওই জায়গায় যে জায়গায় 7 মার্ডার হয়েছিল ওই তরে নিয়ে আসছি, ওই জায়গায় ধরে মাইরা নদীতে ফেলে দেবো। পরে আমি বলতেছিলাম ভাইয়া এটা 7 মার্ডার না, এই জায়গায় তো আরও অসংখ্য মার্ডার হয়েছে আমি জানি। পরে কথা বলার পরে পিছন থেকে আরেকজন আমার মানে পাশ থেকেই আরেকজন আমাকে মাথার মধ্যে একটা আঘাত করে বলতেছে তোর এত বড় কলিজা, এই মুহূর্তে তুই আবার কথা বলস। পরে আমি বলতেছিলাম যে ভাইয়া আপনি বলছেন এই জন্য আমি উত্তর দিছি, ঠিক আছে আমি আর কোনো কথা বলবো না। পরবর্তীতে আমাকে গাড়ি থেকে নামালো, গাড়ি থেকে নামিয়ে 4-5 জন ধরলো, দৌড়ে বসাইলো। বলতেছে যে তুই যদি এখন না বলিস তোর অস্ত্র কই, তবে এখন গুলি করে এই জায়গায় বস্ত্রের মধ্যে বলে ইট বেঁধে ফেলে দেবো। বুঝতে যাবে আসলে আমার কাছে তো কোনো অস্ত্র নেই, আমি ছাত্র রাজনীতি করি, আমার কাছে কোনো অস্ত্র নেই, আপনারা বিশ্বাস করেন আমার কাছে কোনো অস্ত্র নেই। পরবর্তীতে ওনারা আমাকে আবার উঠালো, উঠিয়ে আরেকটা জায়গায় নিয়ে গেল। ওই জায়গায় হঠাৎ করে এই মানে কি একটা পরিস্থিতি,
রাত কয়টা বাজে জানি না, তো ভোর ফজরের আজান শুনতেছিলাম। ফজরের আজানের 5-7 মিনিট পরে এই গাড়ি থেকে নামায়া 3-4 মিনিট হাঁটাইলো, হাঁটায় এক জায়গায় নিয়ে গেল, নিয়ে এই হঠাৎ করে এই টিনের মধ্যে বা বাড়ি ওই জায়গায় আঘাত, ওরা নিজেরা ছুটাছুটি করতেছে। তো আমি মানে অপ্রস্তুত হয়ে গেলাম যে এটা ঘটনা কী হইতেছে। হঠাৎ করে আরও অনেক লোকের সমাগম, মানুষ ওই সাউন্ড পাইয়া দৌড়ে আসলো, এসে বলতেছে দেখেন এই যে এই আপনাদের এলাকা থেকে এই অস্ত্র, এই একটা অস্ত্র পরবর্তীতে জানতে পারে ওই সময় চোখ বাঁধা আমার, ওনা সরি ওই সময় চোখ খুলে দিচ্ছে আমার, গাড়ি থেকে নামা চোখ খুলে হাঁটাই নিয়ে গেছে অন্ধকারের মধ্যে। তো একটা বাড়িতে নিয়ে গেল, পরে বলতেছে এই যে অস্ত্র, এই অনেকগুলো পেট্রোল বোমা আর ককটেল, যে এইগুলা ও ওই জায়গায় নিয়ে আসছে, হয়তো কোনো অপকর্ম এই জায়গায় করবে। তো মানে হঠাৎ করে আমি একদমই হয়ে গেছি, যে মানে কি বলবো বুঝতে পারতেছিলাম না, মানে সারা ঘুম নাই এই পরিস্থিতিতে, মানে বুঝে ওঠার আগে যে আমি যে কোনো সাউন্ড করবো, কোনো কথা বলবো না, বলবো যে সময় লোক জড়ো হয়েছে যে এইগুলো আমার না, আমি বলার আর সাহসী পেলাম না। ওরা আমাকে নিল, গাড়িতে উঠাইলো, রূপগঞ্জ থানায় প্রেরণ করলো। থানার মাধ্যমে আমাকে 17টা ওই অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে সহ আর 17টা মামলা দিয়ে আমাকে কোর্টে চালান করলো। কতদিন জেলে ছিলেন? আমি ওই অস্ত্র মামলা এবং এতে আমার জামিন হইতে প্রায় 9 মাসের মতো সময় লেগেছিল। এবং এই মামলার আমি একাধারে 18 দিন আমি রিমান্ডে ছিলাম। রূপগঞ্জ থানায়? হ্যাঁ, রূপগঞ্জ থানায়। শারীরিক নির্যাতন? শারীরিক নির্যাতন তো রিমান্ডে অবশ্যই হয়েছিল। অস্ত্রগুলোর ব্যাপারে কথা, সবচেয়ে কষ্ট লাগছে এই আমার বাসা রূপগঞ্জ, আমি রূপগঞ্জে আমার ফ্যামিলির কেউ তো দেখা করার সাহসই পাই নাই। প্লাস যাই 2-1 জন আসতো, ওদেরকে বলতাম যে গোসলের যে বিষয়টা, আমি টানা প্রায় 10-12 দিন গোসল করতে পারিনি। বিল্লাল হোসেন, আপনি 32 দিন পরে আপনাকে কোথায় পাঠালো? আমাকে আপনার যেদিন মানে ছেড়ে দিবে সেদিন ধরেন 2-3 জন রুমের ভিতরে আসলো, নাড়ানো যাবে না, 2-3 জন রুমের ভিতরে আসলো, এসে আপনার আমরা তখন তো ওই যে আমাদের শার্ট প্যান্ট আর ওই যে জুতা, ওইটা দিয়ে আমরা ওই যে বাইরে আপনার ওই বালিশ করছিলাম মাথার। তো ওরা রুমের ভিতরে ঢুকে অন্ধকার, তো প্রথমে আমরা বলে যে ওকে ওকে রেডি কর। তো রেডি করবো যে আমার তো ওই যে জুতা শার্ট আর প্যান্ট খুঁজে পাচ্ছে না। ওই যে আমি যে ওই মাথার তলে দিয়েছিলাম যে ওই কর্নারে, ওই যে তো পরে ওরা কী করলো, টর্চ লাইট আনলো। ওদের এই টর্চ লাইটগুলো হলো যে আপনার চিকন করে একদম, এখানে মারলো অনেক দূর ইয়া যায়, মানে ওই আলো না, মানে কিছু আলো যে চিকন আলো। তো ওই খুঁজতে ওই যে, তো পরে ওইটা খুললো, খুলে ফ্যান জুতা আছে আমার, পরে ইয়া করলো, ওরা এই ফ্যান ট্যান পরাই টরাই দিয়ে নিয়ে গেল, নামালো একটা গাড়ি, মানে চোখ বাঁধা, চোখ খোলা যাবে না, ওই অবস্থায় নামাইয়ে একটা গাড়িতে উঠালো। গাড়িতে উঠাইয়ে 10 মিনিট চললো, 10 থেকে 15 মিনিট পরে গাড়ি এক জায়গায় থামালো। ওই থামানো অবস্থায় প্রায় 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট ওখানে অপেক্ষা করলো। অপেক্ষা করে আবার গাড়ি চললো। গাড়ি চলতে চলতে মাঝে মধ্যে গাড়ি থামে, তখন আমার এরা কী করে, মাথার উপরে এবার চাপ দেয়, এইভাবে মাথার উপর চাপ দিয়ে একদম মাথার, আমার এই পাশেও লোক মানে মাঝখানে বসানো, পিছনেও তো লোক আছে, সামনেও লোক আছে। তো কিছু 10-15 মানে কিছুক্ষণ গাড়ি চললে কোনো আমার মনে হয় যে গাড়ি চলতেছে না, ওই অবস্থা মাথার উপর চাপ দিয়ে এইভাবে ইয়া করে রাখে। তো এইভাবে নিয়ে আপনার অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আমাকে নামাই গাড়ি থেকে নামাই রাস্তা থেকে নামাই নিয়ে চলে গেলো রাস্তার বাইরে নিচে নিয়ে বসাইয়ে এভাবে বলে যে সোজা বসেন আর তওবা কর আর কলমা পড়। আমি যে আমি আর কিছু বলতেছি না, আমাকে তো বলার কিছুই নাই। তো দেখে যে কি গুলিও করে না, কোনো মানুষও কথা কয় না। 5-7 মিনিট যাওয়ার পরে আমি এবার চোখে হাত দিয়ে দেখে যে আমার তো চোখের এই যে এটা খুলে নিয়ে গেছে, এটা নাই, মানে চোখে যে এটা না এটাও যায় না। তারপর আস্তে আস্তে তাকাছি তো ভালোভাবে দেখা যাচ্ছে না, পরে অন্ধকার তো, পরে এটা দিয়ে পরে মানে আরও 4-5 মিনিট বসে এভাবে রাস্তা হামাগুড়ি দিয়ে রাস্তার উপরে আসলাম।
আইসে ওই প্যান্ট তো খুলে যাচ্ছে ধরেন, পরে একটা মানে সুতলি টাইপের নাকি ইয়াতে এটা দিয়ে বানলাম, আর শার্টের ওদেরকে ধাক্কা মারছি যে এখান থেকে এখানে শার্টের বোতামগুলো ছেড়ে গেছে, ওই বা শার্টের বোতামগুলো ছিল না। তো পরে মানুষকে বললাম, একটা লোক যাচ্ছিল, বললাম যে ভাই আমি একটু ঢাকায় যাব, আমার মানে আমার বাসা যে কোথায় গ্রিন রোড নাকি কোথায় কাঁঠাল বাগান এগুলো আমার মেমোরিতে আসতেছে না। তো ওই লোক আমার সামনে আসলো, সামনে এসে দৌড়ায় চলে গেল, মানে আমার হয়তো একটু দেখতে দেখতে একটু অ্যাবনর্মাল দাড়ি ডুড়ি রইল, শার্টের বোতাম নাই, প্যান্ট একটা ধরেন খুলে যাচ্ছে, আবার টাইনি উপর উঠাচ্ছি। তো পরে অনেকক্ষণ পরে 5-10 মিনিট অপেক্ষা করে একটা রিক্সা পেলাম, রিক্সায় বললাম যে ভাই আমি একটু ওই যে মানুষ যেখানে আছে ওখানে নিয়ে চলেন না একটু। তো ওখানে গেলাম, রিক্সাওয়ালা বললাম আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি একটু বিপদগ্রস্ত। তো ওখানে একটা দোকানে বসলাম, ওরা দেখি বললো যে ভাই আপনি কোনো সমস্যা? আমি বললাম না, আমার এক গ্লাস পানি দেন। পানি খেলাম, তখন একটা আমাকে ওরা, আমি বললাম যে ভাই আমি ঢাকা গ্রিন রোডে যাব। তখন ওরা একটা গাড়ি ধরা দিল, ওই গাড়িতে আমি ঢাকা গ্রিন রোডে চলে আসলাম। নিপু, আপনি বললেন দীর্ঘদিন জেল খাটার পরে আপনি বেরিয়েছেন এবং 11 বার আপনি কারাগারে আপনাকে যেতে হয়েছে এই দীর্ঘ 15 বছর 7 মাসে হাসিনা রেজিমে। তো আপনি কি মামলা করেছেন নির্যাতন নিপীড়নের, আপনাকে যারা নির্যাতন করেছে? না। কেন করেন? আসলে আমার মামলাগুলো, আমি যদি আপনার মামলার নথি দিই, আমার বেশিরভাগ মামলাই পুলিশবাদী হয়ে মামলাগুলো করেছে। বেশিরভাগ না, প্রায় সব মামলাই। আমার এতগুলো মামলার মধ্যে কতগুলো মামলা? আমার সর্বমোট 67টা মামলা। 67টি মামলা। তো আপনি কি বিচার চান এই যারা আপনাকে ভুগিয়েছে, নির্যাতন করেছে? বিচার তো অবশ্যই চাই, তো বিচারের চেয়ে বেশি আমি যেটা চাই যে আমাদের সাথে যেটা হয়েছে এটা যেন আর কারোর সাথে না হয়। জি, ধন্যবাদ সুলতান মাহমুদ নিপু আপনাকে, ধন্যবাদ বিল্লাল হোসেন আপনাকেও। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মোহাম্মদ বেলাল হোসেন ও সুলতান মাহমুদ নিপু দুজনই ভিন্ন ভিন্ন জগতের মানুষ হলেও তাদের নিপীড়নকারী গোষ্ঠীটি এক ও অভিন্ন। কেবল হাসিনার সমালোচনা কিংবা বিরোধী রাজনীতি করার কারণেই তাদের নির্মম নিপীড়নের মুখে পড়তে হয়েছে। গুমের শিকার হয়ে কাটাতে হয়েছে অনিশ্চয়তার মৃত্যু সমজীবন। আমরা চাই না আর কারো ভাগ্যে কোনোদিনও এমন অন্ধকার নেমে আসুক। আমাদের প্রত্যাশা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে সবাই মিলেমিশে থাকবে, পথ ভিন্ন হলেও থাকবে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipiranersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।